বল তোদের এখানে যে সূর্যের রশ্মিটা এই কাঁচ বের করে ভিতরে প্রবেশ করে এবং প্রবেশের পর এই মুক্তির এবং মৃত্তিকা পরিমাণটা শোষণ করে নেয় এবং পুরোটা যেটা বিঘ্নিত হয়, যেটাকে বিঘ্নিত করতে দীর্ঘ রশ্মি বা সেটা শক্তি অতটা থাকে না যে কাঁচটা বের করে বাইরে আসবে, ফলে এর ভিতরে টেম্পারেচারটা বেড়ে যায়, যেখানে উদ্ভিদগুলো বেঁচে থাকে। একই রকম ঘটনা ঘটে এক্ষেত্রেও সূর্যের রশ্মি গতিবিধিতে পৌঁছায়, তারপর ভূপৃষ্ঠ দ্বারা ঘটানো হয় এবং কিছুটা পরিমাণ বিঘ্নিত হয়, যেটা বিঘ্নিত হয় সেটা গ্রিনহাউস গ্যাস দ্বারা আটকে যায়। এর মধ্যে নাইট্রোজেন অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং জলীয় কার্বন, যেটা মানুষের নিজস্ব ক্রিয়াকলাপের ফলে সৃষ্টি হচ্ছে। আমাদের এই পৃথিবীতে বস্তুটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এটাকে বলে গ্রিনহাউস এফেক্ট। গ্রিনহাউস এফেক্টের সুফল এখানে হয় আছে। গ্রিনহাউস এফেক্টের সুফল হচ্ছে যদি গ্রিনহাউস এফেক্ট না থাকতো তাহলে পৃথিবীর উষ্ণতা গিয়ে দাঁড়াতো -3°C, যেখানে মানুষ বসবাস করতে পারতো না। এবং একটা সুফল হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। গ্রিনহাউস এফেক্টের একটা অন্যতম প্রধান সুফল আমরা বলতে পারি বিশ্ব উষ্ণায়ন। যেমন কলকারখানা থেকে যে বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে সেটা বায়ুমণ্ডলে গিয়ে বিভিন্ন স্তরের সৃষ্টি হচ্ছে, এবং যানবাহন থেকে যে অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশছে সেটা বাতাসে একটা স্তরের সৃষ্টি নিচ্ছে। এবং মানব সম্প্রদায় যে অনিয়ন্ত্রিতভাবে গাছ কাটছে, সেই গাছের কাঠ থেকে তারা কাঠ আসবাবপত্র ইত্যাদি তৈরি করতে পারে। ফলে আমরা একটা ধারণা পাচ্ছি যে আধুনিক বিজ্ঞান নির্ভর সভ্যতায় মানব জাতির নানা ক্রিয়াকলাপের প্রভাবে পৃথিবীতে ধীরে ধীরে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে উষ্ণতাটা স্বাভাবিকের তুলনায় বেশি বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাকে আমরা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে থাকছি, যার ফলাফল আধুনিক জীবনে সে সমগ্র মানব সমাজ। এর ফলাফল হিসেবে আমরা বলতে পারি যেমন সে প্রত্যেক বছর হিমবাহ হচ্ছে, অর্থাৎ সমুদ্রের উপকূলবর্তী এলাকায় বন্যার দেখা দিচ্ছে, যাতে সমুদ্রের জলস্তরের উচ্চতাটা খরার সৃষ্টি হচ্ছে এবং বনে গাছে গাছে ফসল লেগে দাবানলের সৃষ্টি হচ্ছে। আমরা তো আধুনিক জীব, তাই যানবাহন চলাচল থেকে পুরোপুরি না বন্ধ করতে পারবো, কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এগুলো প্রতিকার করতে পারি, অর্থাৎ থেকে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। কী ক্ষতিকারক প্রভাব হতে পারে সেগুলো সম্বন্ধে আমরা জেনেছি। কয়েকটা সহজ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা হাত থেকে রক্ষা পেতে পারি। যেমন আমরা বিভিন্ন জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি দহনের ফলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পায়। সেটা অন্যতম প্রধান একটা গ্রিনহাউস গ্যাস। তাই জীবাশ্ম জ্বালানির ব্যবহার যতটা সম্ভব কমিয়ে তার পরিবর্তে বিভিন্ন অপরিশোধিত শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ শক্তি, ভূতাপ শক্তি, বায়োমাস শক্তি ইত্যাদি শক্তির ব্যবহার করতে পারি। এই সমস্ত শক্তি পরিবেশের কোনো দূষণ ফেলায় না। এছাড়া আমাদের সকলের যেটা কর্তব্য গাছ লাগানো, গাছ লাগানোর মাধ্যমে আমরা পরিবেশের কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্যটা বজায় রাখতে পারি। এছাড়া স্বল্প দূরত্বে যাওয়া আসার জন্য সাইকেলের ব্যবহার, আমাদের ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণ পরিবহনের ব্যবহার করা, এছাড়া কৃষিক্ষেত্রে নাইট্রোজেনজনিত সারের ব্যবহার হ্রাস করা, আর আমাদের আশেপাশে জনসমাজ রয়েছে সেই জনসমাজের বিশ্ব ক্ষতিকারক প্রভাব এবং তার প্রতিকার সম্বন্ধে জানিয়ে জনসচেতনতা করতে আমাদের এই ছোটো ছোটো পদক্ষেপের মাধ্যমে পৃথিবীতে একটা বড় পরিবর্তন আসবে। ঠিক আছে, ভেরি এইখানটা আগে এখানটা ফাঁকা এটা হচ্ছে গোলকৃমি, দেহটি গোল, সরু, লম্বা এবং বোথ সাইড সিমেট্রিক্যাল হয়ে থাকে। এটা হচ্ছে মেল গোলকৃমি, যার জন্য পেছ অংশটি মোটা। যদি ফিমেল গোলকৃমি হতো তাহলে পেছ অংশটি সোজা হতো। এটি হচ্ছে অমরমন্ত্রী গ্যাস হেমেন্সিস, এটি দেহের ছত্রভাবও দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে মৌমাছি, মৌমাছির দেহের এটা হচ্ছে মৌমাছির জীবনদশার হচ্ছে 4টা পর্যায়। রানীর হচ্ছে ফলে রানীর হচ্ছে ডিম দেয়, ডিম থেকে পরবর্তীকালে লার্ভা, লার্ভা থেকে পরবর্তীকালে থেকে একদম শেষে এটা মৌমাছিতে পরিণত হয়। হচ্ছে অক্টোপাস, চন্দ্রবন্দী ওগুলোকে বলা করতে পারে, তবে এদের দেহের বাইরে কোনো শক্ত আবরণ থাকে না। এদের দেহের মধ্যে দুটি অংশ, একটা হচ্ছে মাথার অংশ এবং বাকি 8টা বাহু। যেহেতু 8টা বাহু আছে তাই এর নাম হচ্ছে অক্টোপাস। যদি এক ধরনের গ্রন্থি আছে, এই গ্রন্থির নাম ইনপ্ল্যান্ট, এটা নিজের আন্তরিকার জন্য ব্যবহার করে থাকে। এটা হচ্ছে ডারমাস। ডারমাস বা স্টারফিশ হলো অগ্রবর্তী একাইনো ডারমাটা অন্তর্ভুক্ত প্রাণী। এদের দেহের মধ্যে দুটো অংশ, মাঝখানে সেন্ট্রাল ডিস্ক এবং তার চারপাশে 5টা বাহু। এদের দেহের দুটো সাইড, উপরের সাইডকে বলা হয় ওরাল তল, এদের সাইডকে অ্যাবোরাল তল। ওরাল তলে এদের মুখচ্ছিদ্র থাকে এবং অ্যাবোরাল তলে এদের বায়ুচ্ছিদ্র থাকে। লক্ষ্য করলে দেখা যাবে যে বাউন্স সাইডে সাদা অংশ আছে, সাদা অংশ হলো হচ্ছে বমনাঙ্গ, তার মধ্যে নালী। থ্যাংক ইউ।
আর এদিকে এই পাশে রান্নাঘর বাঁচতে পারবো কেন আমার জন্য অপরিহার আছে না ব্যাগটা দেখি তার মধ্যে যার উপস্থিতি তাকেই বলা হচ্ছে প্লাস্টিক এর মধ্যে সবুজ কালার প্লাস্টিকটা সম্পূর্ণ হয় প্লাস্টিক করে প্লাস্টিক সূর্যালোকে শক্তি সংগ্রহ করে রূপান্তর করে অক্সিজেন ছেড়ে দেয় কার্বন ডাইঅক্সাইড তৈরি সবুজ রঙের হয় পাতার ছবি দেখা যাচ্ছে এখানে রঙানো আছে পাতার মধ্যে যার মধ্যে ক্লোরোপ্লাস্টগুলো থাকে সবুজ রঙের অংশগুলোকে বলা হয় ক্লোরোপ্লাস্ট থাইল্যান্ড লাল অংশগুলোকে বলা হয় অ্যান্টেনা মলিকিউল ও গাঢ় সবুজ অংশগুলোকে বলা হয় ক্লোরোফিল লাইটিং অংশগুলোকে বলা হয় ক্লোরোফিল। এখানে একটা মানে আমরা ছবি দেখতে পাচ্ছি সবজি ও ফলে আবার এখানে মানে গরু ছাগল মুরগি এই ছবি দেখতে পাচ্ছি মানে এখানে কি বোঝানো হচ্ছে আমরা উদ্ভিদ থেকে ডাইরেক্টলি খাবারগুলো পাচ্ছি যেমন ফল মূল শাকসবজি ইত্যাদি আবার ইনডাইরেক্টলি এদের মানে তৃণভোজী প্রাণী এরা এগুলোকে বেঁচে আছে আমরা আবার এদেরকে খাচ্ছি মানে এর থেকে কি বোঝানো হচ্ছে যে আমরা উদ্ভিদ আছে বলে আমরা এদেরকেও খাচ্ছি আবার এগুলো আমরা খাচ্ছি রক্ষণ করছি মানে কি হচ্ছে উদ্ভিদের জন্য এরা বেঁচে আছে আমরা আবার এগুলোকে বেঁচে আছি এদেরকেও বেঁচে আছি এখানে এই যে এটা আছে এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্টের মডেল এটা দুটো পর্দা দ্বারা আবৃত থাকে বাইরেরটা হচ্ছে বহিঃপর্দা ভেতরেরটা হচ্ছে অন্তঃপর্দা এই যে চাকতির মতো অংশ এই যে চাকতির মতো অংশগুলো আছে এগুলো সঞ্চিত হয়ে গ্রানাম তৈরি করে এই গ্রানামগুলো একত্রে বলা হচ্ছে গ্রানাম এই গ্রানামগুলো যে নলের সাথে যুক্ত সেগুলোকে বলা হচ্ছে ল্যামেলা এই লাল মতো গোলটা হচ্ছে রাইবোজোম যার মধ্যে প্রোটিন এবং নানা ধরনের উৎসেচক এবং এটা হচ্ছে ডিএনএর কাজ হচ্ছে ভবিষ্যতে একটা জীবের বৈশিষ্ট্য অপর একটি জীবের বহন করে নিয়ে এই যে পুরো ক্লোরোপ্লাস্টের মডেল মানে ক্লোরোপ্লাস্টটা যেই তরল পদার্থটার উপর ভাসমান অবস্থাতে রয়েছে সেদিকে বলা হচ্ছে স্টোর আর এই থাইলাকয়েডটা এখানে বড় করে বোঝানো হয়েছে এটা বোঝা হচ্ছে থাইলাকয়েডের মধ্যে এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যান্টেনা মলিকিউল অ্যান্টেনা মলিকিউলের কাজ হচ্ছে সূর্যালোককে সংগ্রহ করা আর এখানে যেটা আরও যে সবুজ রঙের যেটা আছে সেটা হচ্ছে ক্লোরোফিল এ আর হালকাটা হচ্ছে ক্লোরোফিল বি দুটোরই কাজ এক সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটানো অর্থাৎ ক্রিয়াটা ঘটানো এরপর হচ্ছে অ্যান্টেনা মলিকিউলের কাজ হচ্ছে সূর্যালোককে শোষণ করা যতক্ষণ না ক্লোরোফিল এ কাজ করছে ততক্ষণ পর্যন্ত ক্লোরোফিল বি কাজ করে না কিন্তু যখন ক্লোরোফিল এ নষ্ট হয়ে যায় তখন ক্লোরোফিল বি কিছুদিনের জন্য কোষটাকে বাঁচিয়ে এটাই হচ্ছে স্যার এবারে আমাদের ঠিক আছে ভেরি গুড স্যার টু সাইন স্যার সাইন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সাদা স্কেলিটাল সিস্টেম পরিণত মানবদেহে 206টি হাড় থাকে এই অংশটিকে বলা হয় করটিকা করটিকা হচ্ছে টোটাল 8টি অস্থি দ্বারা নির্মিত এই অংশটিকে বলা হয় ম্যাক্সিলা এবং এই অংশটিকে বলা হয় ম্যান্ডিবল ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল টোটাল 14টি অস্থি দ্বারা নির্মিত এইটা হচ্ছে মেরুদণ্ডের 5টি ভাগ এবং 30টি হাড় আছে টোটাল 5টি ভাগের প্রথম ভাগ দিয়ে সার্ভাইকাল যাতে প্রথম 7টি হাড় আছে তারপরে হচ্ছে থোরাসিক যাতে 12টি হাড় আছে তারপরে ল্যাম্বারে 5টি হাড় আছে স্যাক্রাল 5টি হাড় এবং কক্সিসে হচ্ছে একটি হাড় দ্বারা নির্মিত তারপর আসছে পেলভিক কার্টেলের এই অংশটিকে বলে ইলিয়াম এই অংশটিকে বলে ইসচিয়াম এবং এই অংশটিকে বলা হয় পিউবিস এটা হচ্ছে মানবদেহের সবথেকে বড় হাড় এই অংশটিকে বলা হয় প্যাটেল আমাদের হাড়তে থাকে এই অংশটির নাম ইলিয়াম এবং শরীরের নাম হচ্ছে তারপর হচ্ছে টার্সাল মেটাটার্সাল ফ্যালেঞ্জিস এবং এই ছোট হাড়টির নাম হচ্ছে ক্যালকেনিয়াস
এই হাটটির নাম হচ্ছে স্টারনাম এবং এই হাটটির নাম হচ্ছে জিপি স্টারনাম এবং দুপাশে 12 জোড়া